ভারতের সাথে বিএনপির সম্পর্কটা কেমন যাবে? অতীতেও ভারতের সাথে বিএনপির সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। ধরেন আওয়ামী লীগ সময়ে যেটা 100% ছিল, সেটা বিএনপির সময়ে 80-85 ভেতরে ছিল। কিছু কিছু ঘটনায় হয়তো হয়েছে এই সেই, তারপর ছিল। তো আমার মনে হয় যে তারেক রহমান একটা জিনিস ভালোই উপলব্ধি করেন, যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে দেশ চালানো সম্ভব না, আর কিছু দেশ চালানো সম্ভব না, কারণ উনি তো দেশ চালাইতে হবে। এখন ধরেন এই মুহূর্তে যে অবস্থা, যে তলানিতে পৌঁছে গেছে, বা যে অবস্থা আমরা কোনো দিকের কোনো কিছুই ঠিক নেই, সে অবস্থা উনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন। আর সেটার প্রথম কাজটা যেটা হবে আমার মনে হয় কি জানেন, তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরপরই হয়তো ভারত সফরে যাবেন, নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন, 2-4-5টা চুক্তিও করে আসবেন উনি। আর তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে গঙ্গা চুক্তি, যেটা ছিল আওয়ামী লীগ সরকার যেটা করেছিল, সেটা যদিও শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তিটাকে আবার পুনর্বহালের চেষ্টা উনি করবেন। দ্বিতীয়ত, যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে গত 18 মাসে এত অবস্থা খারাপ হয়েছে যে খাদ্য নিরাপত্তা বলতে আমাদের কিছু নেই, এই খাদ্য নিরাপত্তাটা যাতে ঠিক থাকে সেই জিনিসটাই উনি চেষ্টা করবেন, যে ভারত যাতে রপ্তানি বন্ধ না করে, মোটামুটি ক্রেডিট লাইনটা আবার চালু করে, বিদ্যুৎ সেক্টরটা যাতে বন্ধ না করে, এই চেষ্টাটা উনি সর্বাত্মক করবেন। কারণ দেশের মানুষকে কিন্তু জবাব দিতে হবে। কারণ কি জানেন, আজকে যখন তারেক জিয়া খুব ভালো করে জানেন, কালকে যদি মানুষ চালের দাম 50 টাকা থেকে 80 টাকায় খায়, তখনই কবে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা ঠিক ছিল। বিদ্যুৎ যদি লোডশেডিং 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা হয়, কইব যে শেখ হাসিনাই ভালো ছিল। উনি এটা জানেন, গত 18 মাসে যেটা ঘটছে এটা উনি ভালোই উপলব্ধি করেন। উনি না করলে ওনার নেতারা উপলব্ধি করেন, এটা ভালো করে জানেন। আর দ্বিতীয় হচ্ছে যে এই মুহূর্তে আমাদের কোনো বিদেশি সহযোগিতা এই মুহূর্তে নাই। IMF এর লোন বন্ধ, অমুক বন্ধ, তমুক বন্ধ, ইনভেস্ট নাই। এই মুহূর্তে উনি ভারতের সাথে আরেকটা কাজ করবেন, যেটা হচ্ছে যে ভারত সরকার, এটা ভারত সরকার না, পৃথিবীর বিভিন্ন দেশের সরকার বিভিন্ন দেশকে এইড করার জন্য একটা বাজেট রাখে। কারো কারো 2 বিলিয়ন, 5 বিলিয়ন, 10 বিলিয়নও থাকে এক এক দেশে, যেন আমেরিকাও এইড করে। তেমনি ভারত সরকার 50% কমাইলো। এইবারও সম্ভবত ওদের বাজেটে বাংলাদেশের জন্য একটা বরাদ্দ আছে। তারেক জিয়া হয়তো চেষ্টা করবেন যে সেই বরাদ্দটা অতি দ্রুত ঢুকানোর জন্য দেশে। কারণ সামনে রমজান মাস, এই রমজান মাসে একটা বিচ্ছিরি অবস্থার সৃষ্টি করার চেষ্টা করবে। শুধু তারেক জিয়া রাশেদ হায়দার ভাই, এইখানে একটা পয়েন্টস একটু স্মরণ করাই। সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে, এই নিয়ে একটা টানাপোড়েন তো আছেই। এখন এই টানাপোড়েনটাকে তারেক রহমান কিভাবে হ্যান্ডেল করবেন, এটা কি খুবই সহজে সমাধানযোগ্য বলে মনে করেন? মাসুদ, এইটা নিয়ে দেখবেন যে তারেক জিয়া একটা কথাও বলবে না, উনি মুখে কুলু পেটে বসে থাকবেন। কিন্তু ওনার দলের কিছু কিছু নেতারা দিয়া বলাবেন, শেখ হাসিনাকে ফেরত দেন, শেখ হাসিনাকে নিয়ে আসবো, কালকে ফাঁসি দিব। রাজনীতির মাঠে এইটা চলবে। তলে তলে তারেক জিয়া কিন্তু কুলু পাটবেন। তারেক জিয়া হয়তো যে হানা ভোটের সময় যেন একবার বলছিল যে হাতে ভোট দিন, সেই রকম হয়তো বলবে যে আমাদের কাছে যেহেতু আসামি প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনাকে ফেরত চাইবো দেশ থেকে। হয়তো নরেন্দ্র মোদীর সাথে যেদিন বৈঠক হয় সেদিনও বলবেন যে ওনাকে তো একটা বিচার হয়েছে, ফেরত দেন। ওরা হয়তো বলবে ওই বিচার তো সঠিক ছিল না, ওগুলো সব বাতিল করেন, নতুন করে বিচার করেন। কাহিনী এই জায়গায় হবে। যুদ্ধান্দেহী মনোভাব যে ফেরত দিতেই হবে, না হলে আমি কামানের গোলা দাগাইয়া দিব, সেনাবাহিনী ভারতে পাঠাই দিয়া তুলে নিয়ে আসবো, ওগুলা করবেন না। ওগুলা করবে হচ্ছে যে মাঠের ওই যে নয়ন জাতীয় নেতা যারা আছে না, তারা বলবে। কারণ কি জানেন, ওই যে এখনো তো ওই যে জামাত এনসিপির একটা প্রেশার আছে। তারেক যতক্ষণ মাটিতে পা, মানে উনি যখন দেখবেন যে ওনার মাটিতে যতক্ষণ পর্যন্ত ওনার পায়ের নিচে মাটি শক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত উনি একটু একটু বললো, পুরোপুরি বলবে না। আর এই জঙ্গি গোষ্ঠীরে দমানোর জন্য উনি এখন ওনার দলের অন্য নেতাদেরই দিয়ে বলানোর চেষ্টা করেন যে তোমরা এগুলা বলো, একটা ভাইব তৈরি করে রাখো, আমরা 6 মাস 1 বছরের ভেতরে আগে পায়ের তলার মাটি ঠিক করি। 220 আসনে আসছেন, মন্ত্রী পরিষদ গঠন, এমপিদের করা, এগুলা। এরপরে আপনার এই যে জুলাই সনদ কি করবে না করবে, এগুলা নিয়েই দেখবেন যে আপনার ব্যস্ত রাখবে।
সুতরাং ওই শেখ হাসিনাকে আইনা ফাঁসি দাও, ওই করো সেই করো, এগুলো হবে না। ভারতের সাথে উনি তলে তলে চুক্তি করবেন, উপরে ভারত বিরোধিতা করবেন। এইটা রাশেদ হায়দার ভাই, আপনি একটা কথা বলছেন, আপনার আলোচনায় আপনি একটা বাক্য ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সম্পর্ক খারাপ করে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে দেশ চালানো সম্ভব নয়। এইটাকে যদি একটু ব্যাখ্যা করেন। ওই যে আপনাকে বললাম যে এখন রমজান মাস আসতেছে, রমজান মাসে আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, আমাদের ম্যাক্সিমাম জিনিসই আসে ভারত থেকে। সুতরাং ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে এই আপনার যে খাদ্যপণ্যর এই চ্যানেলটাকে উনি পরিপূর্ণ ঠিক করবেন। মানে আটা, ময়দা, লবণ, তেল যা লাগে সব আনাবেন উনি, কোনো কিছুই বাদ দিবেন না। একটা ক্রেডিট লাইন আছে $2 বিলিয়ন, যেটা আমরা এখন মাল নিব, আমরা পরে পরিশোধ করব। ভারত সরকারের সাথে একটা ইয়ে আছে, যেমন আপনার ওই যে ইয়ে আছে আকুর দেনা, যেমন 3 মাস পর পর পরিশোধ করতে হয়, সেম ওই রকম। এই চ্যানেলটাকে উনি আবার ঠিক করবেন যে ভাই আসুক, এই জিনিসগুলো আল্লাহর রাস্তায় দেন, বন্ধ করেন না, কারণ আমি নতুন আসছি, দেশ ধ্বংস, অর্থনীতি ধ্বংস, আমার চালাইতে হলে আপনাদের সহযোগিতা দরকার। সেই সহযোগিতা উনি ভারতের কাছে চাইবেন, ভারত করবে। কারণ ভারতের সাথে সরকারের গ্যাঞ্জাম হয়, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের জনগণের গ্যাঞ্জাম নাই। পাবলিক মরুক, এটা ভারত সরকার চাইবে না এবং চায়ও না এর আগে। এই জিনিসগুলো আসবে। এছাড়াও আমাদের এই যে গার্মেন্টস পণ্য বা অনেক কিছু আছে, এগুলো যাতে চলে সেই ব্যবস্থাটা ওনারা চাইবেন। যেগুলো আমাদের যে ট্রানজিট চ্যানেল বাতিল করে দিয়েছে, এগুলো যাতে আসে, এইটাও ওনারা চাইবেন, তারেক জিয়া চাইবেন। এইটি হচ্ছে যে মূল কাহিনী। মূল হচ্ছে যে প্রথমে আপনার খাদ্য নিরাপত্তা রেডি করবে, যে খাদ্যের নিরাপত্তায় রমজান মাস পরবর্তী 2-3 মাস যাতে খাদ্য নিয়ে কোনো কাউ না বাজে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেটার জন্য এখন ভারতের দ্বারস্থ হবেন। এটা হচ্ছে মূল কাহিনী। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। যে রফিক ভাই, এই যে সিচুয়েশন, নতুন সরকার আসতে চলেছে, ওই যে যেটা বলছিলাম যে একদিকে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে বাংলাদেশে, এই যে পরিস্থিতিতে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের বা বর্তমান যে সরকার বিএনপি সরকারের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে হতে চলেছে, আপনার কাছ থেকে শুনলো রাশেদ রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই। আসসালামু আলাইকুম। আসলে জিনিসটা যেটা হচ্ছে আপনার তারেক জিয়া সাহেব তো ধরেন এখন একজন মিচুর ম্যান, ফুললি মিচুর। আপনার ওনার বয়স আমি যতটুকু জানি 60 রানিং। বিশ্বে আপনি 18-19 বছর আগে যখন আপনি বিএনপি ক্ষমতায় ছিল, তখন তার সম্বন্ধে কিছু আপনার অভিযোগ ছিল, বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। কিন্তু এর আগে একটা জিনিস দেখেন, তারেক জিয়া সাহেব আপনার 2002 অথবা 3-এর দিকে, যতটুকু মনে পড়তেছে না, 3 অথবা হবে, আপনার আমাদের খালেদা জিয়া যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু ইন্ডিয়াতে গেছিল। এখানে ওই সময় তারেক জিয়া সাহেব গেছিল। ওনাকে ওই সময় ভারতীয়রা তাকে যথেষ্ট মানে ওই ইয়াং মানে লিডার ধরেন, তখন ওই সময় বয়স তো কম, 40+ ছিল, অনেক আপ্যায়ন করছে আমি যতটুকু খবর পাই। এরপরে এসে 2004 সালে যখন আপনার এই অস্ত্রটা ধরা পড়লো, 10টা অস্ত্র, তখন থেকে এই সম্পর্কের অবনতি বা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হলো আপনার বিএনপির সাথে। এখন উনি আগে ছিল, ওনার মা ছিল, দেশ চালাইছে, উনি ছিল পিছনের সাইডে, কিন্তু ওইভাবে রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, উনি কোনো পোস্টেও ছিল না। আর এখন ওনার পার্টির চিফ হলো উনি। এখন তাকে আর ওনার বয়স হয়েছে এখন অনেকটা মেচুর, অনেকটা বলবে, আমি মনে করি যে পুরোটাই মেচুর। উনি কিন্তু বুঝে যে আপনার আমাদের ভারতের সাথে আমাদের কি ধরনের সম্পর্ক হওয়া উচিত, এবং এই সম্পর্কটা ওনাকে যদি দেশকে যদি মানে স্থিতিশীল অবস্থা আনতে হয়, তাহলে এই সম্পর্কটা কি করতে হবে উনি কিন্তু আমার মনে হচ্ছে যে ভালোই মানে বুঝে। আর ওনার এই মুহূর্তে আমি যতটুকু দেখছি যে আপনার তার মধ্যে আপনার ম্যাচুরিটি আসছে কি, তা সে কিন্তু এখন পর্যন্ত আমি 2-1টা কথা ছাড়া সব কথাই আপনার খুব ম্যাচুর কথা বলছে। কিছু কথা আপনার বাংলাদেশে আসার পরে কিছু বক্তব্য, যেটা রাজনৈতিক বক্তব্য দেওয়ার পরে সমালোচনা আসছে, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলি নিয়ে অনেক
মানে কিছু বলছে, বলার পরে সমালোচনা আসার পরে এরপর থেকে আর কোনো কথা বলতেছে না। এখন আবার আরেকটা দেখেন, ইনি গত 2 দিন যাবত ওই যে আপনার এনসিপি জামাত ইসলাম তাদের সাথে একটা মানে টানোপোড়েন চলতেছিল, এরপর আইসা ওদের সাথে আসা ওদের বাসায় গিয়ে দেখা যাচ্ছে নাহিদ, এরপরে আপনার জামাতের যে শফিক সাহেবের বাসা, তো এখান থেকে একটা ম্যাচুরিটি আমার মনে হচ্ছে যে আসতেছে। সেক্ষেত্রে ভারতের যে ব্যাপারটা আপনি বলছেন, উনি কিন্তু ভালো করে জানে যে আমাদের দেশের কতটুকু আপনার নির্ভরশীল। প্রতিটা, আমরা তো অনেক আলোচনা করছি, প্রতিটা সেক্টরই ভারতের সাথে কোনো না কোনো ভাবে আমরা নির্ভরশীল। এক্সপোর্ট করতে গেলেও, আমাদের গার্মেন্টস এর পণ্য এক্সপোর্ট করতে গেলেও আপনার দেখলো আপনার ভারতে কলকাতা বন্দর, আপনার বিমান বন্দর ইউজ করে ইউরোপে আপনার মাল পাঠায় আগে, যদি এটা বর্তমানে সরকারের বন্ধ আছে। এছাড়া আপনার নেপাল বলেন, আপনার ভুটান বলেন, সেখানে আমাদের কিছু পণ্য যায়, ট্রান্সশিপমেন্টটা ভারতের ইউজ করা হয়, এটা আপাতত এখন বন্ধ আছে। এগুলিতে বন্ধ হওয়াতে আমাদের এক্সপোর্ট অনেকটা কমে গেছে, আপনি নিজেও জানেন। আর ভারতে আরো কিছু কাজ করছে, যেটা হলো যে বন্দরগুলি, আমাদের যে স্থল বন্দরগুলি ভারত মানে বন্ধ করে দিচ্ছে, যে না এইভাবে নিতে পারবেন না, আমরা মুম্বাই পোর্ট হয়ে আসেন, পোর্ট হয়ে আসতে গেলে আমাদের খরচ বেশি হয়। এই সব যদি চিন্তা করে রাশেদ ভাই যেগুলি বললো, যে আপনার খাদ্য পণ্য বলেন, ভোগ্য পণ্য বলেন, অনেকগুলি জিনিস আছে আপনার খাদ্য, এইগুলি তো আছেই, অনেক সেক্টর সাইডেই আমাদের ভারতের সাথে একটা মানে নির্ভরশীলতা আছে। আমরা কোনো দিক দিয়েই আমরা পরিপূর্ণ 100% না, আপনার মানে কি বলে আপনার পরিপূর্ণ না, মানে আমাদের যে এমন কোনো কিছু নাই যেটা হলো আপনার আছে উদ্বৃত্ত থাকে। সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সেগুলি আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এটা আপনাদের জন্য সব দিক দিয়ে কম দাম পড়ে, অন্যান্য কান্ট্রিতেও আনা যায়। যেমন আপনার তুলার কথাই বলেন, আপনি তুলা আপনার ভারত থেকে আনা যায়, আবার পাকিস্তান থেকে আনা যায়, অন্যান্য কান্ট্রি থেকে আসে আমি যতটুকু জানলাম। কিন্তু ভারতের থেকে তুলা আনতে গেলে আমাদের খুব কম কষ্টে আনতে পারে। তুলা আইনে আপনার সুতারা তৈরি হয়, কম দামে তৈরি হয়। সেই ক্ষেত্রে দেখা গেল, দেখেন প্রত্যেকটা সেক্টরই আমাদের ভারতের সাথে সম্পর্কিত। পেঁয়াজ বলেন, আপনার রসুন বলেন, আপনার জিরা, ময়দা, আদা, যত কিছু আছে, চাল, ডাল, মানে এটা আমাদের দেশে তৈরি হয়, উৎপাদন হচ্ছে। কিন্তু আমাদের দেশে যা উৎপাদন হয় এর ধরেন আপনার যদি আমরা 10% যদি ঘাটতি পড়ে, এটা যদি সময় মতো না আসে, তাহলে অনেক আপনার কষ্ট আপনার হয়ে যায়, আপনার দাম বেড়ে যায়। সেক্ষেত্রে এটা আপনার যদি আপনার ভারতের সাথে যদি এই সম্পর্কটা যদি সুন্দর মানে মজবুত না করে, যে আগের পজিশনে যদি নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে ওনাকে তারেক জিয়া সাহেবকে দেশকে সুন্দর করে চালানো কঠিন হয়ে যাবে। আর দেশের অবস্থা তো এখন আপনি বুঝিনি, আপনার যেখানে জিডিপি 7 ছিল, এখানে এসে 3.5 নামছে। এই বর্তমান সরকার যারা আছে এখনো, তাদের বলতে পারেন আপনি একগুইমির কারণে, সেটা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হলে ওনাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। তাই আমি আশা করি যে উনি এই বিচক্ষণতার পরিচয় দিবেন। আর আপনারা যেটা বলছেন যে শেখ হাসিনা এখনো ভারতে আছে, উনি কি এটা 2-1 জন বলে, সালাউদ্দিন সাহেব বলছে যে শেখ হাসিনাকে আমরা এই দেশে বন্দি প্রত্যার্পণ চুক্তি আপনার অনুযায়ী ওনাকে এই দেশে আনবে। এখন আপনি বলেছিলেন, আমরা তো সবসময় এই কথা বলি, রাজনৈতিক বক্তব্য ওনাদেরকে ছেড়ে দিতে হবে। সালাউদ্দিন সাহেব কিন্তু ইউনূস সরকারের ভাষাতেই কথা বলেছে। হ্যাঁ, আমি সেটা বলছি, ওনাকে ছেড়ে দিতে হবে। কারণ ওই যে এক দল এক পার্টি বা 3 এমপি 4 এমপি 5 এমপি সংসদে গিয়ে যারা প্রতিনিধিত্ব করে, তাদের মতো যদি ভাষা ইউজ করে, তাহলে ওনাকে নিয়ে বিএনপি সরকার বিপদে পড়বে। রাজনৈতিক বক্তব্য ছেড়ে দিতে হবে, কারণ বুঝতে হবে দেশের পরিস্থিতিটা বুঝতে হবে। আপনি শেখ হাসিনা বন্দি না, ভালো করে চিন্তা করেন। আপনি আমাদের এই দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী যৌথ মহড়ায়, যৌথ ইয়াতে গিয়া ভারতে গিয়ে ওনাকে সেফ দিয়ে আসছে, সেফলি পৌঁছায় দিয়ে আসছে। এটা উনি বন্দি না, কিন্তু উনি ওনার জীবনের মানে চুক্তির আওতার ভিতরে এটা পড়ে না। নো, অবশ্যই পড়ে না। কিভাবে পড়বে? উনি কি বন্দি? উনি কি উনি কি একা চলে গেছে? উনি কি পালায় চলে গেছে? নো। আপনার যেভাবে বর্ণনা করেন না কেন, ওনাকে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনীর ইয়াতে গিয়ে ভারতে গিয়ে পৌঁছায় দিয়ে আসছে।
আপনাকে কিন্তু বুঝতে হবে। ওই সুতরাং এই সালাউদ্দিন সাহেব যে বক্তব্য সেইগুলি বক্তব্য পরিহার যদি না করে তাহলে আবার ট্র্যাপে পড়বে। কারণ তারেক জিয়া সাহেব ওই সময় ইয়াং ছিলেন, ওনাকে অনেক কিছু বুঝায় ওই যে 10টা কোর্সের ব্যাপারটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওপেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে। ইভেন এটা অন্য কোনো সরকারের আমলে ধরা পড়ে নাই, ওনাদের সরকারের আমলে ধরা পড়ছিল, এবং এটা তদন্ত করে পাওয়া গেল যে কিসের জন্য উলফার জন্য নিয়ে আসছিল। এটা তো অন্য কোনো সরকারকে দোষ দিতে পারবেন না। সুতরাং তারেক জিয়া সাহেব যে এই কথাটা বলবে আমি কোনোদিন আমি বিশ্বাস করি উনি এইটা নিয়ে আলোচনাই করবে না। যদিও আপনার রাশিদ ভাই বললো যে ইন্ডিয়াতে প্রথম সফরে যেতে পারে, হ্যাঁ যেতে পারে, যাওয়ারই কথা। যদি যায় বরং আপনার ইন্ডিয়ান সরকার তাদেরকে হয়তো তারেক জিয়া সাহেবকে চাপ দিবে, যে কারণ যে গত যে শেখ হাসিনার যে নামে যে মামলা আছে এইগুলি কতটুকু সত্যতা আছে না আছে এগুলি মানে পরের ব্যাপার, এগুলি অনেক বিশ্লেষণের ব্যাপার আছে। তে ওনাকে যে চায় আনবে এটা না, বরং আমি মনে করি দেখবেন ইন্ডিয়া সরকারই তাকে চাপ দিবে যে আপনি যেভাবে হোক আপনি সাবেক প্রধানমন্ত্রীকে বা শেখ হাসিনাকে আপনি দেশে কিভাবে নেওয়া যায় ওই চিন্তা আপনাকে করে। আমি আমার দৃষ্টিতে এটা। আর উনি যে তারেক জিয়া সাহেবকে ওনাকে বার্গেনিং করে ওখান থেকে নিয়ে আসবে, বার্গেনিং করতে যাবে, এই কাজ উনি করবে না আমি বিশ্বাস। কারণ দেশের স্বার্থে তাকে ওই চিন্তাটাই করে আগাইতে হবে। আর না হয় ভারতের সাথে আপনি বার্গেনিং করতে যান, যে বর্তমান সরকার বার্গেনিং করাতে কি পরিস্থিতি হয়েছে এটা তো আমরা এই 18 মাসে বুঝতেছি। এবং শেষে গিয়ে দেখেন আপনি আমাদের পররাষ্ট্রপতি কিন্তু স্বীকার করছে যে ভারতের সাথে আমাদের এটা এই পর্যায়ে যাওয়াটা ঠিক হয় নাই বা একটু ভালো হওয়া উচিত ছিল, এটা বলে নাই, উনি তো বলছি কথাটা। তারেক জিয়া সাহেব অবশ্যই এই জিনিসটা মাথায় আপনার আছে। আর ওনাকে কিন্তু এখন মায়ের ভূমিকা দিয়ে মায়ের বা ছায়া কিন্তু চলতে হবে না, ওনার নিজের ছায়া দিয়ে অন্যদেরকে চালায় দেশকে চালায় নিতে হবে। সুতরাং তাকে লিডার হইতে হলে, দেশের প্রধানমন্ত্রী যেতে হবে, দেশকে চালায় নিতে হলে অবশ্যই ওনাকে ওই মেধার পরিচয় দিতে হবে। অন্য কেউর কথায় যদি শুনে ওই যে সালাউদ্দিন সাহেবের মতো লোকদের কথা শুনে তাহলে উনি বেশি দূর আগাইতে পারবে বলে আমি মনে করি না। সুতরাং এই কাজ আমি মনে করি, আমি আশাও করব না, কারণ আমরা দেশের স্বার্থে কথা বলছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর আপনি বিএনপি ক্ষমতায়, এটা কোনো আমাদের কথা না। আমাদের কথা হলো দেশ সুন্দরভাবে চললো কি না। যেন সবাই ইউনূস সাহেব যখন ক্ষমতা নিয়েছিল সবাই কিন্তু আমরা উৎফুল্ল ছিলাম যে উনি একজন নোবেল লরিয়েট, উনি অর্থনীতির একজন ছাত্র, উনি আমাদের দেশের একদম মনে করেন যে অনেক কিছু করে দিতে হবে। আর উনি প্রথম এসে বললো কি দেশের বিনিয়োগের বন্যা বয়ে যাবে, বিদেশে আমাদের ছেলে মেয়েদের যেতে হবে না, সব বিদেশে এসে বাংলাদেশে বসে থাকবে। আমাদের দেশের অনেক আপনার মানে যে বিদেশি মিশন আছে যেখানে আমাদের দেশের নাই, মানে তাদের দূতাবাসের কার্যক্রম মানে সীমিত, তার জন্য আপনার ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হয়। উনি গিয়ে বললো যে সব ভিসা সেন্টার বাংলাদেশে নিয়ে আসবে, ইউরোপের বা অন্যান্য কান্ট্রি নিয়ে আসবে। কোথায় হয় রাজ? আমাদের দেশের পাসপোর্টের মান জিরোর দিকে চলে যাচ্ছে, কোনো পাত্তাই দেয় না। নেপালের মতন দেশ বা শ্রীলঙ্কার মতো দেশ যেখানে আপনার ওয়ান অ্যারাইভাল আপনার ভিসা ছিল, এখন এইটাও ওরা মানতে চায় না, দিতে চান। উনি ওই পর্যায়ে নিচ্ছে। সুতরাং এই আপনার শুধু আপনি নিজে জ্ঞানী হতে হবে না, নিজের জ্ঞানটাকে আপনি ছড়াই দিতে হবে। আর আমাদের ইউনূস সাহেব ওনার জ্ঞান আছে, ওনার জন্য ঠিক আছে, কারণ উনি এই পর্যন্ত আমরা যা দেখলাম ওনার নিজের স্বার্থে যতটুকু দরকার ওই জ্ঞানটা ওনার কাছে আছে। কারণ একজন ইউনিভার্সিটির প্রফেসর, উনি তো প্রথমেই বলেছেন করো না, টাকা হয়ে যাবে, বুদ্ধি থাকলে টাকা হয়ে যাবে। উনি তো ঠিকই বলেছেন, ওনার তো টাকা হয়ে গেছে, বুদ্ধি আছে। জি আমাদের বিডার একজন চেয়ারম্যান কাছে একটু যাই, আমি বলে দেখি একটু শেষ করে দিই। আমাদের বিডার চেয়ারম্যান হয়ে গেছিল যে নাকি, ও শেষে কি বললো লাস্টে, যে আমাদের দেশ হলো 339 নাম্বার পোর্টের সিরিয়াল, ওই জন্য কোনো বিনিয়োগ। আরে বোকাতে এতদিন বিনিয়োগ হইল বাংলাদেশে এই পর্যায়ে গেল কি, মধ্যমায়ের দেশে কাছাকাছি পৌঁছতো কিভাবে? ওটা তো নাম্বার ওইটাই ছিল। তো এইগুলি বক্কবাদী কথাবার্তা বললে কাজ হবে না। সালাউদ্দিন সাহেব যেটা বলছে এটা হলো বক্কবাদী কথা, কারণ আমি ওনাকে জ্ঞানী মনে করতাম, একজন বিসিএস অফিসার ছিল আমি জানি। সুতরাং ওই জ্ঞানটা ওনার রাজনৈতিক অভিজ্ঞতা কোথায়, রাজনীতির অভিজ্ঞতা, এটা রাজনীতি, এটা তো নিজের পাশ করার অভিজ্ঞতা নিয়ে করে, দেশ চালানোর অভিজ্ঞতা এটা না। সুতরাং আমি আশা করবো তারা দিকে আরো, হ্যাঁ আমি বিশ্বাস করতেছি এখন যে তার মধ্যে একটা ম্যাচুরিটি আছে। তবে
ম্যাচুরিটির প্রমাণ সামনে হবে। আপনি ইউনূস সাহেবের জন্য আমরা 6 মাস লাগছে, সুতরাং তারা যে দেশ কিভাবে চালাচ্ছে 6 মাসের মধ্যে সব আমরা বুঝতে পারবো। আর আপনি যেটা বলছেন এই যে শেখ হাসিনা নিয়ে বার্গেনিং, এটা উনি কোনো বস্তুই বার্গেনিং, বরং ওনার উপর একটা চাপ থাকবে যে শেখ হাসিনা কিভাবে দেশে ফিরে নিয়ে হবে, এইটার জন্য ইন্ডিয়ার পক্ষ থেকে চাপ উল্টা পাবে, আমি এইটা বিশ্বাস করি। ধন্যবাদ। রফিক ভাই, রাশেদ হায়দার ভাই, আপনার কাছে জানতে চাইবো, আমরা আলোচনা আজকে খুব বেশি দীর্ঘায়িত করবো না, সেজন্য 2004 সালে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় ভারতের সাথে বিএনপির সরকারের বিরোধ কিন্তু শুরু হয়েছিল। টানাপোড়েন একটু ছিল, সেটা একদম আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম অস্ত্র চালান ছিল সেটা, যা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য পাঠানো হচ্ছিল বলে কথিত রয়েছে। সেই থেকেই মূলত বিএনপিকে ভারত কোনোভাবে মেনে নিতে পারছিল না। যাই হোক, এখন এই বিএনপির সরকার যখন একটা ভূমিধস জয় যেটাকে আপনারা বলেন, এরপরে কিন্তু নরেন্দ্র মোদী 12 ঘন্টার মধ্যেই কিন্তু তিনি শুভেচ্ছা পাঠিয়েছেন তারেক রহমান এবং বিএনপির এই জয়। হ্যাঁ, তো এই যে তাদের ভিতরেও দেখা গেছে যে খুব সহজভাবে অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় দেখা যাচ্ছে। ভারতের মনোভাবের কথা বলছি। তো আমার আপনার কাছে প্রশ্ন, এই যে অতীতের যেই ক্ষতটা, সেই ক্ষতটা থেকে বাংলাদেশও কি ভারত যেভাবে সরল মনে এগিয়ে আসার মনস্থির করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি তাই নরেন্দ্র মোদীর টুইটে, বাংলাদেশও কি সেইভাবে এগিয়ে যাবে, নাকি সেই অতীতের মতো আবারও 7 সিস্টার উত্তপ্ত করার জন্য এই দেশের ভিতর থেকে কে বা কারা কার্যক্রম চালানো শুরু করবে, এবং এই যে ডক্টর ইউনূস সরকারের সময় যে টানাপোড়েন শুরু হয়েছে সেটা আরো দ্বিগুণ 4 গুণ বেড়ে যাবে? আপনার কাছ থেকে শুনবো রাশেদ হায়দারের সংক্ষেপ। মাসুদ ভাই, এখন নরেন্দ্র মোদীর এই স্বীকৃতি দেওয়া বা ফোন কলে কথা বলা বা নরেন্দ্র মোদীকে তারেকের শপথের সময় আমন্ত্রণ জানানো বা উনি আসেন বা না আসেন, সবকিছু বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে জিও পলিটিক্সটা। আর জিও পলিটিক্সে একটা জিনিস আছে যে কেউ কারো স্থায়ী বন্ধুও না, কেউ কারো স্থায়ী শত্রুও না, কোনোটাই কেউ কারো না। ভারত চায়না বিশাল যুদ্ধ গেল না 66-এ সম্ভবত, এরপরে আবার তারা দুই দেশ এক হয়ে আসলো। এই যে ভারতের সাথে যখন আমেরিকার যখন চরম দ্বন্দ্ব, ওই সময় $1 বিলিয়ন তেল কিনলো চায়না, ভারত থেকে তেল কিনে নিয়ে গেছে। রাশিয়ার সাথে একটা সুসম্পর্ক আছে, অন্যান্য দেশের সাথেও। 2004 সালে একটা ঘটনা ঘটছে, এটা ভারত জানে, এটা ভারত জানে, সুতরাং ভারত ওই জিনিসটা প্রস্তুত যে এরকম একটা ঘটনা ঘটছে বিএনপির আমলে। এখন এই মুহূর্তে আইসা আবার তারেক আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, তাই বলে যে বিএনপি যে এই সেম কাজটাই করবে এইটা 100% বিশ্বাস করার যেমন কোনো কারণ নাই, আবার অবিশ্বাস করানোর কারণ নেই। তাহলে 50-50 চলবে। একটু থামাই, আমি কিন্তু এটা বলি নাই যে এটা বিএনপি করছে, এটা আমি বলি নাই। আমি শেষ করে দিই, এইখানে বুঝতে হবে এই সরকার সে সরকারের আমলে হয়েছে, তো সরকারের আমলে হয়েছে, তো সরকার প্রশ্রয় দিয়েছে, যে কোনো সরকারের আমলে হলে সেটা সেই সরকারের দায়। এখন আপনি যদি বলেন আপনার একটা ছেলে আছে, আপনার ছেলে যায় রাস্তায় যায় মেয়েদের ইফটিচিং করে, তো সবাই কি বলবে যে ওইটা আপনার ছেলে না বুঝলা? ওরা কি বলবো ধরেন আপনার ছেলের নাম করিম, রহিম, জাবেদ, নাকি কবে যে মাসুদের পোলা এটা? ওরা কিন্তু মাসুদের ছেলে হিসেবে কইব। বিএনপির আমলে যা হবে সব বিএনপির দোষ, আওয়ামী লীগের আমলে যা হবে তার দায় দেয় তো আওয়ামী লীগের। কথা ক্লিয়ার, কিন্তু কথাটা একদম ক্লিয়ার। বিএনপির আমলে হয়েছিল, সুতরাং এটা বিএনপির দোষ। বিএনপির প্রশ্রয় না দিলে এত বড় অস্ত্রের চালান ভাই আমার দেশে ঢুকতে পারে না। ইন্ট্রিমের আমলে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি কি মাল আসছে কেউ জানে না, হ্যাঁ, যেখানে সবার চোখ ছিল এই জাহাজের উপরে, বলা হয় নাই। সুতরাং ওই জাহাজে করে যদি কামান গোলা বারুদ আইসা থাকে তাহলে সেটা ইন্ট্রিমের দোষ,
সেটার দোষ তো আপনি আওয়ামী লীগরে বা বিএনপির দিতে পারবেন না, জামাতের দিতে পারবেন না। তো ইন্ট্রিমের দোষ ডাক্তার ইউনূসের দোষ, নর্মাল হিসাব। তো ওই জন্য ভারত এটা জানে, প্রচন্ড সতর্ক। কারণ ওই যে নেড়া বেলতলায় কিন্তু একবার যায়, দুইবার যায় না, কারণ জানে যে বেল করে মাথা ফাটছিল তার একবার। সব ভারত জানে যে এরা এরকম করতে পারে, এরপরও বন্ধুত্ব হবে, সব হবে। কিন্তু তাই বলে আপনি যদি মনে করেন যে ভারত এই কারণে ইন্টেলিজেন্স সার্ভিস মার্ভিস সব তুলে নিয়ে শকুনে ঘুমাইবো, বালিশ মাথার নিচে একটা দিয়ে আর একটা চোখের উপর দিয়ে ঘুমাইবো, তা না। ওরা কঠোর নজরদারিতে তো রাখবে এবং সম্পর্ক উন্নয়ন করবে। এবং সেই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। কারণ ভারতের বিশ্বাসযোগ্যতা অর্জন এখন এই সরকারের দায়িত্ব, যে কিভাবে সে বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। এমনও তো হইতে পারে, আপনি একটা এক্সাম্পল, যে আগামী 3 মাসের ভিতরে বর্ডার এলাকায় বিজিবি মানে আমাদের যেটা আছে বর্ডার গার্ড, এরা এই জঙ্গিবাদীদের সমস্ত ঘাঁটি উচ্ছেদ করবে। যে 56টা ঘাঁটি ইন্ডিয়া দিছিল এগুলো একটাও রাখবে না হয়তো। দেখেন যত অস্ত্র লুট হয়েছে 5ই আগস্টের সময় থানা মানে ওগুলো থেকে, এই অস্ত্র লুটের জন্য, এই অস্ত্রগুলো ধরার জন্য ক্যাশ প্রোগ্রাম চালাবে। সেইটাও কিন্তু আবার ফাইটিং এ পড়বে এই জঙ্গিগুলা। একটু দেখেন 3 মাস যাক, 6 মাস যাক, এরপরে আসলে সমালোচনা করা যাবে যে কে কি করছে, কে কি করে নাই। তবে আমি সবাইকে একটু চান্স দিতে রাজি, আমি ব্যক্তিগতভাবে চান্স দিতে রাজি। যে আমার রফিক ভাই একটা কথা বলছেন যে তারেক যে ম্যাচিউরড এখন, হ্যাঁ অবশ্যই ভাই। আগে ছিল সে প্রধানমন্ত্রীর ছেলে, সুতরাং প্রধানমন্ত্রী পোলা ধরো করলাম আর কি, ওই লগে যেগুলো ছিল এগুলো ধর বেটা, তোর মা প্রধানমন্ত্রী আয় তো চলতো বেটা, একটু করি কি হবে বেটা, খালাম মা আছে না বাঁচাই নিবে। আর এখন তিনি নিজে প্রধানমন্ত্রী, হিসাব আছে যে এখন কিছু করলে তার ঘাড়ে যে খড়গটা ঝুলবে এটা সেও জানে। আমার মনে হয় না আগের সেই পাগলামি করবে বুঝলা। কারণ ভাই ওই রাশেদ হায়দার ভাই এই প্রসঙ্গে আমরা আবারও যাবো। আমি একটা কমেন্ট এই ফাঁকে একটু নিয়ে আনি, বলছি আজকের লাইভটা বেশি দীর্ঘায়িত করবো না। দর্শক কমেন্ট করছেন, মুজিব বাহিনী 1, বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ব্যালেন্স আকাশ পাতাল তফাৎ। ধরা যাক কি বলছে, ধরা যাক ভারত থেকে আমদানি যদি হয় 100 টাকার, ভারতের রপ্তানি হয় 5 টাকার। এই ট্রেডে এমবেলেন্সে বাংলাদেশের লস, ইমব্যালেন্সে বাংলাদেশের লস, রিজার্ভের 12টা এখানেই বেজে যায়। প্রশ্ন হলো এই ট্রেডটা যদি ভারতের সাথে বাংলাদেশ না করে তো কার সাথে করবে? চায়নার সাথে করবে, পাকিস্তানের সাথে, আমেরিকার সাথে। ট্রেড এন্ড ব্যালেন্সের লস, হ্যাঁ তো এইটা তো আমার ট্রেড, এটা তো কারো না কারো সাথে করতে হবে। তো ভারতের সাথে করলে আমার কি সাশ্রয় হবে না? ভাই ওনার কথাটা আমি একমত হইলাম, এখন শুনে নেবেন আমার কথা। ভারত যখন একটা মুভি বের করে, হিন্দি যে কোনো মুভি ব্লকবাস্টার হিট, তখন পৃথিবীর সব দেশ নিয়ে যায়। ব্লকবাস্টার হিটের মুভিগুলো ছবির হলে আসার আগে মিডল ইস্ট আলারা এই ক্যাসেট কিনে নিয়ে যায় দেখতে থাকে। সুতরাং পুরো মিডল ইস্টে দেখবে যে হিন্দি কথা কয়। এখন আমি তো একটা ব্লকবাস্টার ফিল্ম বানাইতে পারি না যেটা আমার দেশের মানুষই 2% দেয় না। তাহলে এখানে যেমন ছবিতে আমরা লস খাই, ভারত এরকম বানাইতে পারে, আমরা বানাইতে পারেন না কেন? লস ভারত থেকে সব আনতে হয়, আমার দেশে তো কিছুই নাই। তাহলে আমি ব্যালেন্সটা করবো কোথায়? এখন নাকি আপনি কইতে চান না, আমি আনবো না ভারত থেকে। আমি ভারত থেকে কেন আনবো? আমি আমেরিকা থেকে আনবো। আমেরিকা থেকে আনলে তো আরো লস। ভারত আমার টাকাগুলো নিয়ে যাচ্ছে, ভারত থেকে তো ট্রাকে আসে ভাইরে, ভারত থেকে তো ট্রাকে আসবো, ট্রাক ভাড়া ধরেন 10,000। না, ওনার কমেন্টস অনুযায়ী বলছি, উনি যেটা আমি ওনারে বলছি কোনো লাভ নাই। না আমি ওনারে বলছি যে ভারত থেকে ট্রাকে মালটা আসতে খরচ হবে 10,000, আমেরিকা থেকে জাহাজে আসতে খরচ হবে আমার 50,000। তো কোনটা লাভ? আমি এখন ঢাকা থেকে চিটাং, সৈয়দপুর, রাজশাহী যদি আমি স্লিপার সবচেয়ে দামি বাসেও যাই আমার খরচ মাত্র 2,000 টাকা। আর যদি আমি বিমানে যাই তাইলে আমার লাগবে কত ভাই? 5 থেকে 6,000 টাকা। সবই তো লস। এই জন্য বললাম যে আপনার কাছে কি আছে যে আপনি এটা ব্যালেন্স করবেন। আমার তো উৎপাদনে যাইতে হবে, আমার তো উৎপাদন নাই, আমার দেশে তো কিছু নাই, আমরা তো কিছু করতেই পারতেছি না, খালি গুতাগুতি ছাড়া। খালি চিন্তা ভারত থেকে আন না রে ভাই, ভারত থেকে কেন? আপনার চাঁদের দেশ থেকে আনেন না,
চাঁদের দেশ থেকে নিয়ে আসেন, অসুবিধা কি? চাঁদের দেশ থেকে কি ওরা ফ্রি দিবে? ওরা কি আমার টাকা নিবে না? আমার রিজার্ভে না, চাপ পড়বে? এখন আপনারা একটা বিমান বানান, দরকার একটা বিমান বানান আপনারা, যে আমরা একটা বিমান বানাইছি, ভারত এত ভালো বিমান যে ভারত আমাকে কিনবো, যেটা আমেরিকা করে, যে তোমার লাগে এই যে বাংলাদেশ বিমান এখন ট্রেড ব্যালেন্স করার জন্য বিমানের দরকার নাই, এরপরে এখন $30 বিলিয়ন বিমান কিনতে বাধ্য হয়েছে। আপনারা ওই রকম হন, হইয়া করেন। আর না এক কাজ করেন, যে ভাই কমেন্টস লিখছেন আপনারা বলি ভাই একটা আন্দোলন করেন, যে সবাই মিলা যায় আপনারা বর্ডারে বইয়া থাকেন, যে ভারতের কোনো মাল আইব না, আমরাও খামু না, এটা করেন। তা করবেন না। বাজারে যখন আপনি বিয়ে করতে যখন যান ভাই সাহেব, তখন হয়তো 10টা মাইয়া দেখেন, সবচেয়ে সুন্দরী মাইয়া যেটা দেখেন সেইটা বিয়ে করার জন্য 100 জন লাইগা যান গা, আর কালো মাইয়াটির বিয়ে হইতে কষ্ট হয়ে যায়। তো ভারত হচ্ছে ওই জিনিস, ভারত সুন্দরী মাইয়া, তার কাছে সব আছে, হের সব খাইতে আপনাকে মন চায়, কিন্তু পরে যখন মা পকেট তো পয়সা জায়গা, তখন আফসোস লাগে কেন? ঠিক সুন্দরী মাইয়াটা বিয়ে করার সময় যেমন ওই যে 50 কোটি টাকা কাবিন দিতে রাজি আছেন, লাভ দিয়া, আর ওখানে কালা মাইয়া একটা বিয়ে করা যায়, সেটা 5,000 টাকা দিতে হবে না, কিন্তু হে কালা মাইয়া কিন্তু আপনার সারা জিন্দিগি খাড়িয়ে থাকবো। আর সুন্দর মাইয়া আপনার বিয়ে করে আইসা 6 মাসের ভিতরে পরকিয়া করব, এটার মেকআপ করানোর জন্য গ্যারেজে নিতে নিতে আপনার জীবন শেষ, খরচই খরচ। মানেন একটু এটি বুঝেন ভাই, না বুঝা খালি আমরা ভারতের 100 বিলিয়ন 100 টাকায় আমরা 5 টাকা। আপনি কি প্রচার করেন? আপনি কি দিবেন ভারতের? কি দিবেন? আপনার ভারতের সাথে চায়নার সাথে আপনার ট্রেড ব্যালেন্স কত আছে চায়নার সাথে, সেটা একটু হিসাব করেন ভাই যান, সেটা করেন না কেন? খালি আছেন একটা পাইছেন, ওই যে কয় দাদাই কইছে বাইনতে দান, বাইনতে আসি ও দাদান, দাদাই তো ধান বাইনতে কইছে, আমরা বাইনতেই থাকি, এই সে কথা। আর আপনারা ভাইয়েরা, আপনাদের অবস্থা কি জানেন? আপনাদের অবস্থা হচ্ছে শীতকালের গরমকালের ওয়াজ যেটা, এটা শীতকালে করেন সব সময়, এই সেম সিস্টেম। আগে বুঝেন, পরে তর্কে আসেন। প্রয়োজনে আপনার ট্রেড ব্যালেন্স যদি বুঝাইতে হয় ভাই, আপনি আসেন আমার সাথে, একদিন বসেন মাসুদ ভাইয়ের চ্যানেলে, স্পেশালি আপনাদেরকে আনা হবে। বা আপনাদের মধ্যে যদি অতি উচ্চ শিক্ষিত কেউ থাকেন, তিনিও আসতে পারেন, আমি কথা বলতে রাজি আছি। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের সাথে কথা বলিব। জি রাশেদ হায়দার ভাই, আপনাকে আমি সাপোর্ট করলাম। সাপোর্ট করে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা লিংক দিব, যারা আলোচনায় যুক্ত হতে চান তারা ওইখানে রেজিস্ট্রি করতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তারপর কোনো এক লাইভে নিয়ে আসবো, আলোচনা করতে পারেন। একটা লিংক দিচ্ছি, সেখানে আপনি আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। লিংকটা দিয়ে দিলেন। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। যেই কথাটা, ওই যে পুরানা খতের কথাটা নিয়েই কথা তুলছিলাম আমি, যে এটা কিন্তু এর জন্য বিএনপি ভুগছে দীর্ঘ সময়। এই যে এত বছর আওয়ামী লীগ একচেটিয়া ক্ষমতায় ছিল, বিএনপি সুবিধা করতে পারে নাই, কোন একটা অদৃশ্য শক্তি এখানে কাজ করছে, ভাষণের নাম কেউ মুখে নেয় না, এরকম পরিস্থিতি। তো সেই ক্ষতটা হচ্ছে 2004 সালের 10 ট্রাক অস্ত্র, যেটা উলফার জন্য বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য পাঠানো হচ্ছিল বলে কথিত। এরপরে এক বিচ্ছিন্নতাবাদী নেতা বাংলাদেশে গ্রেপ্তার হয় আওয়ামী লীগের সময়ে, তাকে বন্দি বিনিময় চুক্তি, যেটা ওর আওতায় ভারতের কাছে হস্তান্তর করা হয়। তো এই যে সেই পূর্ণ ক্ষত, সেই ক্ষত সারিয়ে এই বিএনপি সরকার ভারতের সাথে বিরোধ মিটিয়ে কি নতুন কোন সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবে, এমনটা আশা করেন কিনা? টপিক বেশ সংক্ষেপে। ধন্যবাদ। এর মধ্যে আরেক কথা বলি, বিএনপির জয় এবং তারেক রহমানকে নিয়ে কিন্তু টুইট করেছেন, এবং ফেসবুক পেজেও নরেন্দ্র মোদী কিন্তু খুব হাইলি প্রশংসা করেছেন এবং গ্রহণ করেছেন। আমরা যেটা আগে সন্দেহ করেছি যে ইনক্লুসিভ না হলে নির্বাচনটা ভারত গ্রহণ করবে কিনা, ভারত সাপোর্ট দিবে কিনা, এরকম একটা সন্দেহ আমাদের মাঝে ছিল, কিন্তু আমাদের সন্দেহ দূর হয়ে গেছে নরেন্দ্র মোদীর এক টুইটের সাথে সাথে। সেক্ষেত্রে দু দেশের সম্পর্কের উন্নয়নটা কোন দিকে যেতে পারে, সেটাই যে ওই যে 2004 সালের ক্ষত, সেটাকে সারিয়ে তোলা যদি সম্ভব। আমি আশাবাদী সেটা করতে পারবে।
আর আশাবাদী আবার আরেকটা জিনিস হলো কি যে আপনি খুব তাড়াতাড়ি যে পারবেন এটাও ঠিক না, এটাকে আপনার পরীক্ষা দিয়ে আসতে হবে আপনাকে, এটা আপনার পরীক্ষা দিয়েই আসতে হবে আপনাকে। যেহেতু আপনি একবার ফল করছেন বা আপনার পক্ষ থেকে ফল হয়েছে, সেটা আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হবে। আপনার একদিনে তো আর হবে না, দিন যাবে আর পরীক্ষার আপনার উত্তীর্ণ হবে, এটাই হলো বাস্তবতা। কোনো কিছুই আপনার ইন্টারন্যাশনাল, রাশেদ ভাই বললো না যে আন্তর্জাতিক আপনার যে এটা হয় সম্পর্কটা তৈরি হয়, দেশ টু দেশ যে সম্পর্ক তৈরি হয়, এটা অনেক দিনের আপনার পরীক্ষিত থাকে। সেক্ষেত্রে বিএনপির সাথে যেহেতু একটা মানে হয়েছিল মানে মানে যে একটা সম্পর্কের অবনতি হয়েছিল, সেটা আপনার বিএনপিকে আবার এটা যদি রিকভারি করতে হয়, এটা সময় নিবে, এটা সময় লাগবে। হুট করে যে হয়ে যাবে সেটা ইয়া না। তবে আমাদের দেশের স্বার্থে অবশ্যই আমাদের যে যখন যে পরবর্তী যে প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া সাহেব হচ্ছে, সুতরাং তাকে দেশের স্বার্থেই আপনার আগায় যেতে হবে। ওনার আমি মনে করি ওনার দেশের স্বার্থে তো অবশ্যই, ওনার নিজের স্বার্থে, ওনার দলের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে ওনাকে এই জিনিসটা আপনার মেরামত করে নিয়ে আসতে। তবে ওনার যে কিছু যে মানে অবশ্যই আমি তো বারবারই বলছি উনি বয়স্ক হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, সুতরাং ওই ওনার দলের যে কিছু সংখ্যক লোক যারা ওই যে ওনাকে ওই সন্তুষ্ট করার জন্য ভারত বিরোধী আগে যে বক্তব্য দিত, এই বক্তব্য যারা দিবে ওদেরকে ওনাকে উনি অথবা আমি ওই সুযোগ দিবে না আমার মনে হয়। এবং যারা এইরকম ভারত বিরোধী বক্তৃতা দিয়ে ওনার কাছাকাছি আসতেছে, এটাও ওনার কাছে এসে ইয়া পাবে না, এটা আমার বিশ্বাস। আর কি যিনি বললেন আমার পরের প্রশ্নটা, যেটা যে ভারতের যে সাপোর্টের এটা এই যে নির্বাচনের ব্যাপারটা আসতেছে, শুনেন নির্বাচনের ব্যাপারটা কোন দেশ সাপোর্ট করলো না করলো এটা কোনো আসে যায় না এখানে। আপনার এখানে এই যে আমাদের দেশকে যে আমি ভারত সাপোর্ট দিল বা আমেরিকা সাপোর্ট দিল, সেটা কোনো আসে যায় না। এটা বললো যে একজন ইয়ার আগে যে নির্বাচন গুলো 14 বলেন বা 18 বলেন 24 বলেন, সারা বিশ্বে তো আপনার স্বীকৃতি দিচ্ছে না, এটা ফ্যাক্টর না। এখন নির্বাচনটা আপনি যেটা বলছেন, এটা কি আপনার ইয়া হয়েছে? আপনাদের এখন তো অসংখ্য ভিডিও, আপনার স্টিল ফটো, ভিডিও কিভাবে বিভিন্ন এরিয়া সারা বাংলাদেশের এরকম এক দুই জায়গা হইলে কিন্তু আমরা বিশ্বাস করতাম। কত জায়গায় আপনার শিল শিল মারে আবার একসাথে বাক্সতে পড়তেছে, ওই পুরা বইয়ের মধ্যে শিল মারতেছে, উপরে ইয়া না পিছনে না, মানে ইয়ার মধ্যে ওই যে আপনার মার্কার মধ্যে শিল মারতেছে, এটাই তো দেখলেন। অসংখ্য আমরা যে এই যে সন্দেহ করতেছিলাম যে সারা বাংলাদেশে সব জায়গাতে স্টিল ফুট আসছে, জায়গাটার পরে কোনো ইয়া নাই, মানে কোনো ভুটান নাই। ভুটান এখন সরকার 70% 80% যেটা বলুক এটা কোনো লাভ নেই বলতে পারে, কিন্তু আমাদের যারা আমরা এখানে অনলাইনে বলতেছেন বা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেছে যে ভুটটা যে কোন ক্যাটাগরির হয়েছে এটা সবাই বুঝে গেছে, আপনি যতই লুকায় রাখেন না কেন। এর মধ্যে এখন তাদের যে আপনার সাথে মানে ওই যে জুলাই যোদ্ধা যে দল জামাত ইসলাম বা এনসিপি, তারাই কিন্তু এখন অভিযোগ দাখিল করতেছে এবং মামলা প্রস্তুতি নিচ্ছে এবং এরা বিভিন্ন ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং ডিক্লেয়ার করছে আন্দোলন করবে। যে জন্য তারা যে আজকে কিন্তু ওদের সাথে আবার দেখাও করছে, যাক এটা মানে ভালো কাজ করছে, কারণ দেশের শান্তি দরকার, স্থিতিশীলতার দরকার। তবে ওনাকে উনি এত সহজে এই সুযোগটা পাবে না, কারণ আমার জামাত ইসলাম এবং এনসিপি যারা আছে, এনসিপি তো জামাত ইসলামের একটা সংগঠন আমি মনে করি, তারা সহজে ওনাকে এই সুযোগটা দিবে না। কারণ দেখেন আপনার ওনার একটা অভিষেক হতে যাচ্ছে, উনি যখন শুনছে যে ভারতীয় আপনার প্রধানমন্ত্রীকে ইয়া দিবে আসার জন্য আমন্ত্রণ জানাবে, তখন তারা কি করছে, ওই ছেলে ওই যে বাচ্চা ছেলে পোলাপান তারা উপদেষ্টা হয়ে গেছে, গেছিল। এখন কি বলতেছি, কি ধরনের বাজে কথা বলছে উনি। আপনার ভারতের পরপর 3 বারের প্রধানমন্ত্রী, সারা বিশ্বে তার এখন একটা বিশাল একটা প্রভাব, পলিটিক্যালি আপনার রাজনীতিক বলে সব দিক দিয়ে তার প্রভাব, তার নামে এই ধরনের কথা ওই যে স্লোগান দেওয়ার যুক্তিকতা আছে কি? তার মানে কি তারেক জিয়া সাহেবকে আপনার ওরা তো ইয়া দিবে না সহজে, কিন্তু সুযোগ দিবে না, এটা তার জন্য একটা বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে যাবে তাদেরকে মোকাবেলা করে। কি বক্তব্য দিচ্ছে যে আপনার শেখ হাসিনা যাবে তারাই দিচ্ছে, ওই তারেক জিয়া তারাই দিচ্ছে। হোয়াট ইজ দিস? ওদের জন্যই তো আজকে 18 মাসে ওই কয়েকটা
লোকের জন্য 18 মাসে এই ইউনূস সরকার বর্তমান সরকার এই ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে পারে নাই, এবং যে কারণে আমাদের দেশের আজকে বিরাট একটা বিপদের মধ্যে ফেলা দিচ্ছে। সুতরাং ওইটা ওভারকাম করার জন্য ওনাকে অনেক আপনার ইয়ে করতে হবে, মানে মেধা শ্রম ব্যয় করতে হবে। তবে একটা প্রাথমিক একটা কাজ করছে যে আজকে ওনার ওদের সাথে আবার দেখা করছে, অথবা তাদেরকে ইয়ে করার জন্য মানে যাব আপনার ইয়ে করবে। তবে কতদিন ধরে রাখতে পারে সেটা একটা বড় ব্যাপার। আর যেটা হলো যে ভারতের যে সাপোর্টের কথা বললেন, যে নির্বাচনকে ফেয়ার এবং ক্রেডিবল বললাম, এটা কোনো আসে না। আপনার বিদেশি একটা দেশের উন্নয়নের পিছনে মূল কারণ থাকলো দেশের স্থিতিশীল যখন থাকে, তখন আপনার বিদেশি এসে বাংলাদেশি যারা ইনভেস্টর আছে তারাও ইনভেস্ট করে, এবং বিদেশিও তাদের সাথে এসে জয়েন্ট ভেঞ্চারে ইনভেস্ট করে, বা আপনার এককভাবে বিদেশিরা ইনভেস্ট করে। দেশে যদি স্থিতিশীলতা না আসে তাহলে তো ইনভেস্ট আসবে না। এখানে ভারত সারাদিন বলে যদি বাংলাদেশ জিন্দাবাদ, তাহলে হবে না। ভারত বললেই শুধু হবে না, আপনার দেশকে আপনি স্থিতিশীল করতে হবে, আপনার দেশকে আপনার বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। গত 18 মাসে যে বিনিয়োগের যে আপনার মানে ইয়া হয়েছে, আপনার মানে স্থবিরতা আসছে, এবং দেশে যে অস্থিতিশীল এবং এখনো যে অবস্থায় তৈরি করার চেষ্টা করতেছে, চিন্তা করতেছে, আপনার বিদেশি বিনিয়োগ আসছে, ওই দিন আর 3 ইয়ার্স লাগবে, নতুন করে কোন বিনিয়োগ আসবে না। আরো দেশীয় যারা বিনিয়োগ করার কথা তারাও করবে না, দেখবে 2 বছর দেখবে যে কি হয়। যে আমি বললাম না যে তারেক জিয়া সাহেব কি করতে পারে কিনা, আরো 6 মাস লাগবে। বিনিয়োগ যারা করবে, বিদেশি বিনিয়োগ বলে বা দেশীয় বিনিয়োগ বলে, ওইগুলি বিনিয়োগ করতে আরো 2-3 বছর লাগবে। সুতরাং ভারতের এখানে এই স্বীকৃতি দেওয়া না দেওয়ার ব্যাপার না, স্বীকৃতি দিবে, এটা স্বাভাবিক। এতদিন আপনি যে এই যে আপনি মনে করতেছে এখন তো এই কথাটা আসতেছে, ওই শেখ হাসিনা এতদিন আপনারা বলছেন যে শেখ হাসিনাকে ভারতে ক্ষমতায় আসছে, ক্ষমতায় পাঠাইছে, এইটা তো আসলে বাজে একটা কথা। তাহলে এখন এই যে আজকে কিছুদিন, এই 2 দিন আগে তো ইলেকশন আগে বলছে যে আমেরিকা জামাতকে ক্ষমতায় বসাই দিচ্ছে, সবাই মিলে আমরা সবাই ওই এটা নিয়ে খুব আলোচনা করছি। তা আমি কি বলছিলাম যে আমেরিকা আসে তো ভোট দিয়ে যাবে না, ভারত থেকে তো এসে ভোট দিয়ে যাবে না। তা জনগণ কি দিছে জামাতকে ক্ষমতা? দিছে তো আপনার বিএনপিকে ক্ষমতা দিয়ে দিল। এখানে বিদেশির ব্যাপার না, বিদেশিদের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে তার আপনার বিজনেসের জন্য, বিজনেসটা স্মুথলি রাখার জন্য, নিজের দেশকে সুন্দর রাখার জন্য, নিজের দেশকে স্থিতিশীল রাখার জন্য। ওই যে ভারত বলেন, বিশেষ ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, তাদের সাথে বিশাল বাণিজ্য, সেই বাণিজ্যটা যদি স্মুথলি সুন্দর থাকে, সেই ক্ষেত্রে আপনার আগায় নেওয়ার একটা বড় ব্যাপার থাকে। ওই যে একজন আমাকে বললো, আপনি যে মুজিব কি জানি বললো, উনি তো আসলে মুজিব লেখা, ওই তো আসলে একটা উনি একজন মানে ছদ্মবেশিয়া, ওনার পতাকা পাকিস্তানি পতাকা দিয়ে রাখছে, দেখছেন আপনি? ভাই আপনি যদি দেশের স্বাধীন, আপনি দেশকে যদি ভালোবাসেন, আপনি পাকিস্তানি পতাকা আপনার আইডির মধ্যে দিতে পারেন না। সুতরাং আপনার কথা কিন্তু অনেক কিছু বোঝা যায়। আর আপনি বিজনেস সম্বন্ধে বুঝেন, লেখাপড়া করেন, লেখাপড়া না করে ওই শূন্য মন্তব্য করা উচিত না। না হয় আপনাকে একটা যারা আপনি ইনভেস্ট করছে, বিজনেস করে, বা যে আপনি গার্মেন্টস, তাদের সাথে আলোচনা করেন তো তারা কি বলে, আপনার কথার সাথে মিলবে না। আপনাকে এই যে দেখেন, আপনি পতাকা পাকিস্তানের পতাকা, আপনি দেশপ্রেমিক হলে কোনোদিন পাকিস্তানের পতাকা লাগাইতে পারতেন না। সুতরাং আপনার কথা বলে আপনি বুঝেন না, তো কেন বিতর্ক আপনি আসেন? আপনি বুঝতে হবে জিনিসটা আপনাকে। আপনি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার পরে আপনাকে কোথা থেকে সুতা আনতে হবে, কোথা থেকে আনতে হবে, ওটা আপনি বুঝবেন তখন যে ভারত কতটুকু প্রয়োজন আপনার। গলাবাজি করার কোন দরকার নাই তো, তো কেন বিতর্ক করেন? দেশের মানুষকে ভুল বোঝাবেন না, দেশটাকে ধ্বংস করেন। আপনারা অনেক করছেন, আপনারা 18 মাসে দেশটা তলানিতে নিয়ে গেছেন, ধ্বংস করে দিচ্ছেন। সুতরাং মানুষকে আর ভুল বোঝাবেন না, মানুষকে আর ধ্বংস করেন না। এতে কি আপনি নিজে ধ্বংস হবেন, দেশ ধ্বংস হবে, সব ধ্বংস হবে, আরেকজনকে ধ্বংস করবেন। কারণ পাকিস্তানের অবস্থা আর আমাদের অবস্থা সেম দিকে যাচ্ছে। পাকিস্তানের আমাদের চেয়ে উন্নত কান্ট্রি ছিল দেশ, যেটা পাকিস্তানের স্বাধীন হয়েছিল, আর সেখানে পাকিস্তানের মুদ্রার মান, আমাদের মুদ্রার মান, আমাদের সামাজিক অবস্থা, তাদের সমস্ত রাত আর দিন পার্থক্য। কিন্তু আপনারা আমাদেরকে টেনে ওইদিকে নিয়ে যাচ্ছেন ভারত বিরোধিতা করে। ভাইরাস, আপনার সারাদিন আপনার যখন ভাত খান, ভাতের চালটা কিন্তু আপনার ইয়াটা থাকে, খেয়াল করে দেখেন ভালো করে। যদি বস্তা কিনেন, এই দিন বস্তার মধ্যে লেখা থাকে ভারতীয়, লেখা থাকে, কিন্তু ভালো করে দেখেন। আপনি ওই চাল খায়, আপনি ভারতের চাল খায়, আপনি ভারতের মন্দ। পেঁয়াজ এখন আপনার এভেলেবেল আছে, অসুবিধা নাই। এই তো 2-3 মাস, 4 মাস, 5 মাস পরে যখন ভারতে পেঁয়াজ খাতে হবে। রসুন, এখনো ভারতের রসুন খান। এগুলি চিরা কোথা থেকে আসে আপনি জানেন? চিনি কোথা থেকে আসে জানেন? কয়টা চিনি বাংলাদেশে হয়, ম্যানুফ্যাকচার হয়? আপনি জানেন, আপনার সুন্দরগড় বর্ডার এলাকায় যান আপনি, জিরা আর চিনি, কত চিনি আসতেছে, চূড়ায় পথে আসতেছে, ইম্পোর্ট হয়ে আসতেছে, চূড়ায় পথে জিরা আসতেছে।
আপনি জিরা অনেক কম দামে জিরা পাওয়া যায় আপনার দুর্গাপুর এলাকায় গেলে, পাহাড়ি বর্ডার এলাকায় গেলে দেখেন আপনি কত মানুষ যাচ্ছে আনতেছে গিয়ে, এগুলি আপনার থাকতে হবে। ধন্যবাদ মাসুদ ভাই। জি রফিক ভাই, একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে 18 মাসের পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হয়েছে, এটাকে বর্তমান যে সরকার, নবাগত সরকার আসছে, তারা কিভাবে হ্যান্ডেল করবে? ভারত সেটাকে কিভাবে নিবে? বাংলাদেশ কি ভারসাম্য রক্ষা করতে পারবে? রাশেদ হায়দার ভাই, সংক্ষেপে যদি এই বিষয়ে একটু আলোচনা করেন। পাকিস্তানের সাথে বর্তমানে যে সম্পর্কটা তৈরি হয়েছে, সেটাকে ভারত কিভাবে দেখবে? সেটা কি এই সরকার, নতুন যে সরকার আসছে, তারাই কন্টিনিউ করবে? তারা কি দু দেশের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবে? পাকিস্তান সেইটা তো এখন ধরেন নতুন যে সরকার আসবে তার দায়িত্ব যে সে আসলে কিভাবে নিবে এটাকে। সে কি এই ইন্ট্রিমের মতন এই পাকিস্তানি গোষ্ঠীটার সাথে সখ্যতা বাড়াবে, নাকি তাদের সাথে আস্তে আস্তে একটু দূরত্ব মেনটেন করবে, যে একটু সামান্য দূরত্ব হয়ে যাক, এইটা মেনটেন করবে? এইটা হচ্ছে যে মূলত করতে পারবে হচ্ছে যে আপনার যে সরকারটা আসবে সে। তারা যদি পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে পাকিস্তানের সাথে সম্পর্কে যাবে, কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে। আর তারা যদি মনে করে যে না, আমরা পাকিস্তানের সাথে মোটামুটি একটা সম্পর্ক রাখবো, তবে ভারতের সাথেও আমরা সম্পর্ক রাখবো, ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স যদি তারা করতে পারে তাহলে ওয়েল এন্ড গুড। কারণ ভারত তো বলে নাই যে তোমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করতে পারবে না। ভারত একটা কথা বারবার বলছে যে আপনাদের জমি ব্যবহার করে যাতে আমাদের ক্ষতি হয় এই ধরনের কিছু না হয়, আবার আমাদের জমি ব্যবহার করে যাতে আপনাদের ক্ষতি না হয় সেদিকে নজর দেন। পাকিস্তানের সাথে সম্পর্ক রাখেন, পাকিস্তানি মেয়ে আপনারা বিয়া করেন, সব করেন, কারো কোনো সমস্যা নাই, ভারতেরও কোনো প্রবলেম নাই। কিন্তু ওইখান থেকে বিয়া করে এদের বাপমারা এইখানে আইনা জঙ্গি এগুলো ভারত পাঠায় না, এটি হচ্ছে ভারতের মূল কথা। কারণ যে বাংলাদেশ আর পাকিস্তান যখন ভাগ হয়েছে তখন একটা জিনিস নিয়ে গেছে, যত সুন্দরী মেয়ের ফ্যাক্টরি ছিল সব পাকিস্তান